গল্প বিস্মৃত সন্ধ্যায়। সেই শুক্রবারের শান্ত সকালটা ধীরে ধীরে তপ্ত রোদের দাপুটিতে ঝলসানিতে তেতে উঠল। মনটা তখনও শিরশিরে এক অদ্ভুত অনুভূতিতে কেঁপে কেঁপে উঠছে। হুট খোলা রিকশায় নামিরা কিছু অচেনা অব্যক্ত অনুভূতি ভাসিয়ে নিয়ে যাচ্ছে দূর অচেনা অজানার দেশে। হাতের মুঠোয় ছোট বোনটায় হাতটাকে ধরে আছে শক্ত করে। আপু, পড়বো না, ছাড়ো, আমার ধরে থাকতে ভালো লাগছে। রিকশা এসে থামলো বলাকা টাওয়ারের সামনে। ছোট বোনকে বান্ধবীর বাসায় নামিয়ে দিয়ে নিজে গেল বড় বোন আমিরার কাছে। বড় বোন তো নয়, যেন সে বটবৃক্ষর ছায়া, যে ছোটবেলা থেকেই ওর সকল সমস্যার সমাধান, যার কাছে মন খুলে সকল কথা বলা যায়, যে কোনো বিপদে আপদে সবচেয়ে বড় আশ্রয়। পেশায় একজন ব্যবসায়ী। তাকবির মিজরার 3টা শোরুম আছে, মৌচাকের আনারকলি মার্কেটে, নিউ মার্কেটে আর গাউসিয়াতেও, গোডাউন ফুলবাড়িয়া সুপার মার্কেটে। পরিবার পরিজন বলতে 3 মেয়ে, আমিরা, নামিরা, সামিরা, স্ত্রী শাহিদা মির্জা গৃহিণী। 3 মেয়েই প্রচণ্ড মেধাবী। তারা 3 জনেই পড়াশোনা করছে দেশের বড় বড় প্রতিষ্ঠানে। নামিরার বড় বোন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষ করে জগন্নাথ থেকে বিয়ে হয়েছে 2 বছর হলো। দুলাভাই বিসিএস ক্যাডার, পুলিশে আছে, পোস্টিং ওয়ারি থানাতে। আর ছোট বোন সামিরা ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। আপুর ফ্ল্যাটে পৌঁছে বেল বাজাতে গেট খুলল দুলাভাই। তাকে দেখেই মুখে হাসি আর চোখে উচ্ছ্বাস। আরে শালি সাহেবা যে, কি সৌভাগ্য আমার, ছুটির দিনে আকাশের চাঁদ নেমে এলো বাড়িতে। নামিরা হেসে সালাম দিল। কেমন আছেন ভাইয়া? আপু কই? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বোন আর কোথায়? রান্নাঘরে। সকালের এই সময়টাতে তার সকল ধ্যান জ্ঞান রান্নাঘর। বলতে বলতেই আমিরা বেরিয়ে এলো রান্নাঘর থেকে। আমি বেরোচ্ছি, তোমরা গল্প করো। হ্যাঁ। দুলাভাই চলে গেছেন রুমে, ভীষণ ব্যস্ত মানুষ। নামিরা তাকিয়ে দেখে ওর 4 মাসের প্রেগনেন্ট বোনকে। শরীর একদম ভারী হয়ে এসেছে। ফর্সা ধবধবে বোন মুটিয়ে গিয়ে দেখতে একদম ব্রয়লার মুরগির মতো লাগছে। নামিরা এসে জড়িয়ে ধরে বোনকে। আমিরা শুধায়, একা কেন এলি? সামিয়াকেও আনতি, ওর কি এক অ্যাসাইনমেন্টের কাজ আছে, ওকে রেখে আসলাম ওর বান্ধবীর বাসায়। আয় বস। সকালে কি খেয়েছিস? সে অনেক কিছু। বলতে বলতেই আমিরার পিছনে পিছনে গেল রান্নাঘরে। আপু, কি রান্না করো? গ্যাসের চুলার ওপর থাকা ফ্রাই প্যানের ঢাকনা উঠিয়ে দেখে নিল। তোর ভাই এখন বের হবে, দুপুরের খাবার রেডি করে দিব। আজ যে শুক্রবার বলে নিজে জিভ কাটে। দুলাভাই সে কথা শুনতে পেয়ে গলা বাড়িয়ে বলে, পুলিশের আবার শুক্র শনি আছে? পুলিশদের 12 মাসই ডিউটি। আমিরা হটপটটা রেডি করে দেয়। তানিম রাগ করে, এই তোমার বোনের কাণ্ড, থানাতে কি রান্না হয় না? বাবুর্চি রেখেছি পয়সা দিয়ে, অথচ তোমার বোন আমাকে তার হাতের রান্না ছাড়া খেতে দেয় না। ডাক্তার কি এক বলেছে, ফ্যাটি লিভার। অমনি তেল নুন কম করে এই শরীর নিয়ে তাকে রান্না করতেই হবে। ভাইয়া সবই মহব্বত, বুঝলেন? আমার বোনের মহব্বত অতি গহীনে, এত সহজে ধরা যায় না। তানিম শুধু হাসি দেয়। হাটপাট্টা নেওয়ার জন্য খুব সুন্দর কুশি কাটার 4 কোনা ব্যাগটা বানিয়েছে আমিরা। সেটাকে হাতে নিয়ে বের হয়ে যেতে যেতে বলে, আজ থাকো, বোনকে একা রেখে যেও না আবার। রাতে তোমার পছন্দের আইসক্রিম আনবো। না ভাইয়া, সকালে ক্লাস আছে, আবারও আসবো পরে। তানিম বের হয়ে যায়। তানিমের মোটরসাইকেল আছে। নামিরা নিজেকে আড়াল করতে রুমে চলে যায়। স্বামী স্ত্রী বিদায় আদায় নিক। আমিরা গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তারপর চুপচাপ গেট ধরে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। ইচ্ছে করে একবার ডাক দেই। মানুষটা কি তার চাহিদা বুঝলো কোনো দিনও? দীর্ঘশ্বাস ছাড়ে আমিরা। ক্লান্ত ভাল্লি শরীরে সেই শ্বাস কাটা দিয়ে যায়। মানুষটা বের হয় আর তার দুশ্চিন্তা যেন বেড়ে যায়। দেশের যা পরিস্থিতি, আমিরার মুখটা
একটু কোনো করে রান্নাঘরে যায়। নামিরা বোনের পাশে এসে দাঁড়ায়, বোনের দিকে চোখ তুলে তাকায়। বোনের চেহারায় যেন লেখা থাকে সব সময় সব কথা, যে বড় বোন সব সমস্যার সমাধানদাতা। সে হয়তো জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান এখনো করতে পারেননি। নামিরা বুঝেও না বোঝার ভান করে। পরিস্থিতি স্বাভাবিক করতে আপুকে গিয়ে জড়িয়ে ধরে টেনে আনে। আসো তো, কথা আছে। আমিরা বলে, এসব খোল, গরম লাগছে না? না, বেশিক্ষণ থাকবো না বলে শুধু হিজাবটা খুলে আপুর দরজার পেছন থেকে একটা ওড়না নিয়ে নেয়। আমিরা রুমে এসে শান্ত হয়ে বসে বোনকে শরবতের গ্লাসটা বাড়িয়ে দেয়। নামিরাও বিছানায় বসে সেটা খেয়ে ইতস্ত করে বলে, একটা কথা বলবো, তুমি মারবা না তো? মার খাওয়ার মতো হলে তো মার খাবি, বড় বোনের মার খেলে বুদ্ধি বাড়ে। নামিরা নিচু হয়ে বসে আমিরার পেটে হাত বুলায়। জুনিয়র, দেখেছো তোমার মা কেমন? আসো তুমি, তোমাকে ঢোল বানাবো। তোমার মা কি আমাকে কম মেরেছে, সেই শোধ তুলবো। আমিরা চোখ কুঁচকে তাকায়। কি ঝামেলা পাকিয়েছিস? না, অত বড় অপরাধ নয়। তারপর বলে চলল ঠিক কি কি ঘটেছে। আমিরা মনোযোগ দিয়ে শুনল সবটা। ও, তবে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে তুমি এসব হাজিবাজি লেখা শুরু করেছ? মা জানে? তোর থেকে এখনো ফোনটা নেয়নি কেন? গত টার্মে সিজি কত ছিল তোর? ঠোঁট উল্টে নাকির স্বরে কাঁদে নামিরা। আপু, এই তোমার শুরু হয়ে গেল। এজন্যই কাউকে কিছু বলতে ভালো লাগে না। গত টার্মে আমি সেকেন্ড ছিলাম। আর লেখালেখির ব্যাপারে এমনভাবে বলছো কেন? আমার লেখালেখি করতে খুব ভালো লাগে। প্রচণ্ড মন খারাপ ভালো হয়ে যায় নিমেষেই। প্লিজ তুমি এটা নিয়ে কিছু বলো না। প্লিজ তুমি অন্তত বোঝো। দীর্ঘশ্বাস ছাড়ে আমিরা। বুঝলাম, দাঁড়া আসছি। আমিরা উঠে যেতে গেলে নামিরা বাধা দেয়। দাঁড়াও, আমি যাচ্ছি বলেই তরকারিটা নাড়া দিয়ে আসে। এসে বোনের কোলে মাথা দিয়ে শুয়ে থাকে। আমিরা চুলে হাত বুলিয়ে দেয়। তেল দিস না চুলে, তুমি নেই তো কে যত্ন করবে? দাঁড়া, এবার তোর বিয়েটা দিয়েই দেব। যা শুরু করেছিস, পড়ালেখা লাগতো না। সব চুল পড়ে গেলে টাক মেয়েকে কে বিয়ে করবে? নামিরা মাথা তুলে তাকায়। তুমি বলছো এ কথা? তুমি সত্যিই চাও আমি বিয়ে করি? না বাবা, বহুত শিক্ষা হয়েছে, আমি জীবনেও বিয়ে করছি না। আমি ব্যর্থ হয়েছি বলেও কি তুইও ব্যর্থ হবি? এ কথা কোথাও লেখা আছে? কোথায় তুমি ব্যর্থ? এই জুনিয়র এলো কোথা থেকে? মলিন হাসে আমিরা। হাসি তো নয়, যেন সুতীক্ষ্ণ আর্তনাদ। সেটা দেখে নামিরার চোখের কোণে ভিজে গেল। গলা ধরে এলেও নিজেকে সামলে বলে, বাদ দাও তো, একটা সলিউশন দাও। এখন কি করা উচিত? আমি ভীষণ ভয় পাচ্ছি। কি একটা বিশ্রী ব্যাপার, রেহাই পাবো কি করে? সহসাপটা সরি বলে দে। আর ব্যাপারটা এগোস না। যেহেতু শিক্ষক মানুষ, জেনে গেছে তুই লুকোচুরি বাদ দিয়ে খোলামেলা সরি বল। নামিরা ভাবে কিছুক্ষণ। ভীষণ লজ্জা লাগছে তার। সামান্য সরি বলবে না বলেই তো এত লুকোচুরি করলো। ঠিক সেই সরি বলতে হবে। আরও 1 ঘন্টা বোনের সাথে কাটায় নামিরা। পুরোটা সময় গল্প করেই কাটিয়ে দেয়। একাকী জীবনে আমিরার এই দুটোই তো বন্ধু। ওরা দুজন না থাকলে হয়তো দোমাটকে মারাই যেত সে। সামিরার অ্যাসাইনমেন্টের কাজ শেষ হলে মেজাপুকে ফোন লাগায়। নামিরা বড়াপুকে বিদায় দিয়ে আবারও রিক্সা নিয়ে আসে নিকিতাদের বাসার সামনে। বোনকে বাড়ি নিয়ে ফেরে। পুরো রাস্তা ভেবে নেয় কিভাবে সরি বলবে, কিভাবে কি লিখবে। বাসায় ফিরে একটা বড়সড় মেসেজ লেখে, সেটা সেন্ড করলো কাঁপা কাঁপা হাতে। আসসালামু আলাইকুম, আসলে সরি স্যার, আই অ্যাম এক্সট্রিমলি সরি। ব্যাপারটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আসলে ভয় পেয়ে আপনাকে ব্লক দিয়ে ফেলেছিলাম। নামটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এজন্য নিয়েছিলাম। কিন্তু সত্যি ভাবি নাই গল্পটা আপনি অবধি পৌঁছে যাবে। এটা একবারেই অসম্ভব কল্পনা ছিল, যেটা সম্ভব হয়েছে।
এখন যদি বলেন নাম চেঞ্জ করতে, সেটা সম্ভব না। এতগুলো পর্বে নাম কারেকশন সম্ভব না। যদি বলেন গল্প ডিলিট করতে, সেটাও সম্ভব না। গল্পটা প্রতিটি পেজে পেজে ছড়িয়ে পড়েছে। এখন আপনি যে শাস্তি দিতে চান, আমি মাথা পেতে নিতে রাজি। মেসেজটা পাঠানোর 2 দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ নেই। স্যার মেসেজ সেন্ড করেছেন কিন্তু রিপ্লাই করেননি। নামিরা স্যারকে অনলাইনে দেখে আবার একটা মেসেজ দিল, আসসালামু আলাইকুম, সরি স্যার। হু আর ইউ সরি? হয় সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। হয় উড ইউ নিড টু এ সরি? সরি তো আমার বলা উচিত ম্যাম। আমি আপনার মধ্যে একজন গুণী লেখিকার গল্পে কমন করার মতো ধৃষ্টতা দেখিয়েছি। নামিরা স্যারের রাগ দেখে একদম মিইয়ে গেল। স্যার আবারও মেসেজ দিলেন, আপনাদের এই জেনারেশনের প্রধান সমস্যা কি জানেন? ল্যাক অফ কমিউনিটি। আপনারা কারো সাথে কমিউনিকেট করতে জানেন না, কিভাবে সম্মান দিতে হয় জানেন না, কিভাবে কথা বলতে হয় তাও জানেন না, কিভাবে একটা বিষয় স্মুথলি স্মার্টলি ডিল করতে হয় সেটাও জানেন না। আপনারা যেটা জানেন তা হলো তাড়াহুড়ো, পাগলামি আর ছাগলামি। আপনারা যেটাকে সঠিক মনে করেন, হুট করে সেটাই করে বসেন। মনে করেন আপনারা জিতে গেছেন। আর এটার পেছনে দায়ী কে জানেন? আপনাদের অক্সিটোসিন। এই জেনারেশনের অক্সিটোসিনের মাত্রাটা সর্বাধিক। অনেক বেশি হাইপার, খুব সামান্যতেই অনেক বেশি হাইপার হয়ে ওঠেন। সরি টু সে ম্যাচুরিটি থেকে ছাগলামি বেশি করেন এবং অল টাইম ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফান বেশি। নামিরা দাঁতে দাঁত চেপে অপমান হজম করলো। বহু কষ্টে লিখল, স্যার আমি আপনার স্টুডেন্ট, আপনার অনেক ছোট, আপনি তুমি করে বলতে পারেন। যাক, ম্যানার্স জানেন দেখছি। তা স্যারকে ব্লক করা এটা ম্যানার্সের ঠিক কোন চ্যাপ্টারে পড়ে বলতে পারেন? সরি স্যার। কিসের সরি? এই শব্দটা আর একবার লিখবেন না। লিসেন নামিরা না জামিলা, আমি আপনাকে কিচ্ছুটি বলতাম না, এটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু আপনি আমাকে ব্লক করেছেন, এটা অন্যায়। তারপর আবার আমার কথাকে মিথ্যা প্রমাণের চেষ্টাও করেছেন, যেগুলো রীতিমতো অপরাধ। এটার জন্য শাস্তি অবশ্যই পাবেন। তোলা থাকলো, আগে ফিরে আসি। নামিরা একদম চুপসে গেল। আর কি বলার ছিল তার? যা করেছে তাতে এভাবে শোনাটাই উচিত। সেদিনের সেই কনভারশনের শেষে নামিরা স্যারের আইডি থেকে ব্লক সরিয়ে ফেলল এবং সেই পাঠকেরও। ব্যাস, তারপর গত 3 মাসে স্যারের আর কোনো খোঁজ ছিল না। মাঝে মাঝে নামিরার গল্পে 1-2টা লাইক দিয়ে জানান দিত ওনার উপস্থিতি। নামিরা অবাক হতো স্যার ওর গল্প পড়ে। একদিন তো কমেন্ট করে বসলো, লেখেন ভালো, তবে আপনার মাথার স্ক্রু লুজ আছে খানিকটা। সঠিক মানুষের হাতে পড়লে সব ঠিক হয়ে যাবে। নামিরা চুপিসারে সে কমেন্টকে হাইড করে দিল পেজ থেকে। মান ইজ্জত কিছু রাখবেন না উনি। ঠিক 1.5 মাস আগের কথা। নিজ ডিপার্টমেন্টের করিডোরে ঢুকতেই নামিরার পা যেন মাটিতে গেঁথে গেল। বিস্ফোরিত দৃষ্টিতে সে তাকিয়ে রইল ওই কেবিনের দরজাটি আজ প্রথমবারের মতো খোলা দেখল ও। তাহলে কি স্যার ফিরে এসেছেন সত্যি? হঠাৎ বুকের ভেতর এক অদ্ভুত শিরশিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। হাত পা ঠান্ডা হয়ে এলো, মনে মনে পড়তে লাগলো সেই কথাগুলো। স্যার তো বলেছিলেন শাস্তি দিবেন। নামিরার কণ্ঠ নিঃশব্দে ফসকে বেরোলো, ইয়া আল্লাহ। করিডোর যেন থমথমে, দেওয়ালগুলো যেন তাকিয়ে আছে ওর ওই দিকে। ফিরে যাওয়া উচিত নাকি সামনে এগোনো বুঝে উঠতে পারল না সে। হিজাবে মাথাটা ঢাকা ছিল। ব্যাগের চেইন খুলে তাড়াহুড়ো করে একটি মাস্ক বের করে মুখে পরে নিল। যাক, স্যার যেন তাকে না দেখে, না চিনে। নামিরার ফেসবুক ওয়ালেও তো কোনো ছবি নেই, সে কখনো কোনো ছবি দেয়ই না। এই একটি ব্যাপারে নামিরা নিশ্চিত, চাইলেও স্যার তাকে চিনতে পারবেন না। বরং সন্দেহ এই যে স্যারের মন আদৌ
কিছু আছে কি না সেসব ব্যাপারে। মনের ভেতর ছোট্ট কাঁপন উঠতেই সে মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলো। আল্লাহ, স্যারকে সবকিছু ভুলিয়ে দাও, স্যার যেন তাকে ভুলেই যায়। কাঁধ শক্ত হয়ে এলো, হাঁটলো সাবধানে, মেপে মেপে। ভয় আর আশঙ্কা মিশে নামিরা এগিয়ে গেল কেবিনের সামনে দিয়ে। দরজাটা আধখোলা, হাঁটার ফাঁকে একবার আর চোখে তাকাতে চেষ্টা করলো না। দেখা সম্ভব নয়। যেতে যেতে দরজার ভিতর থেকে কানে ভেসে এলো সেই গম্ভীর কড়কড়ে কণ্ঠ। কাউকে দৃঢ় নির্দেশ দিচ্ছেন তিনি। এটা এখানে বসবে, ওটা ওখানে। কণ্ঠটা যেন দেয়ালের রং, বাতাসের ভিতরকার ধুলো, আলোর ছায়ার ফাঁকেও প্রতিধ্বনি তুলল। নামিরার বুক আবারও কেঁপে উঠল। সে হাঁটতে থাকলো, কিন্তু মনে মনে পুরো করিডোরটাই যেন তার দিকে তাকিয়ে আছে। ক্লাস শেষে আবারও সেই পরিচিত পথ ধরে ফিরছিল নামিরা। কেবিনের সামনে এসে দেখলো তখন গেটটা বন্ধ। মনে একটু স্বস্তি, যাক কেউ নেই। যদিও এই একটি মাত্র পথই নয়, আরও একটু রাস্তা আছে যাতায়াতের জন্য, কিন্তু সেটি অনেকটা বাঁক খেয়ে ঘুরে যেতে হবে। তাই এই ছোট্ট গলিটা খুঁজে পাওয়ার পর থেকেই নামিরা যেন অভ্যাস করে ফেলেছে এই পথে আসে, এই পথে যায়। কেবিনের সামনে দিয়ে হালকা পা ফেলে এগিয়ে যেতে যেতে হঠাৎ তার চোখ আটকে গেল নেম প্লেটটাই। বদলে গেছে। আগের জায়গায় এখন একটা নতুন অক্ষর জ্বলজ্বল করছে, ডক্টর আহনাফ খান নির্ঝর। নামিরার বুকের ভেতরে যেন অদৃশ্য কোনো সুর বেজে উঠল। নামের মতোই তিনি রহস্যময়, জটিল এবং দুরারোহ। যেন শব্দে লেখা নয়, ধাঁধায় মোড়া এক মানুষ। তারপর দিন সকালে বড্ড দেরি হয়ে গিয়েছিল জ্যামে আটকে। ব্যাগ কাঁধে দ্রুত পা ফেলে ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে ছুটছিল নামিরা। করিডোরের মোড়ে মুখ বাড়াতেই হঠাৎ থেমে গেল তার পদচারণা। ঝড় উঠল কি বুকের ভেতর। সামনে নির্ঝর স্যার, নিজ কেবিনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে, সাদা ঝকঝকে শার্ট, একসঙ্গা গ্যাবার্ডিন প্যান্ট, একদম নিখুঁত ফর্মাল গেটআপে। বাম হাত পকেটে গোজা আর ডান হাতে ফোন, মনোযোগ নিবদ্ধ। কেবিনটা করিডোরের ডান পাশে, একবারে শেষ প্রান্তে, আর নামিরা দাঁড়িয়ে ওই প্রান্তে। মাঝখানে দূরত্বটা অনেক যেন হঠাৎ দীর্ঘ হয়ে উঠল। ঠিক তখনই স্যার ধীর ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ালেন। ফোনটা অনায়াসে পকেটে চালান করে দিয়ে হালকা ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালেন নামিরার দিকে। সেই দৃষ্টি তীক্ষ্ণ, ভয়ঙ্কর, নাকি নিচকই অনুসন্ধিৎস বুঝতে পারল না নামিরা। তবু বুকের ভেতরটা কেঁপে উঠল অজান্তে। মনে ঝড় তুলল একটাই প্রশ্ন, উনি কি তাকে চেনেন নাকি শুধুই কাকতাল? করিডোরে হাওয়া যেন একটু থমকে দাঁড়ানো, আর নামিরার মনে জন্ম নিল অনির্বচনীয় এক অস্বস্তি, অদ্ভুত এক অজানা ভয়, ধুকপুক ধুকপুক। তারপর স্যার ডান হাতে কণিকার সাহায্যে নিজের চশমাটার স্থানে বসালেন। দুই হাত পকেটে ঢুকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে ধীরে ধীরে নামিরার দিকে এগোতে লাগলেন। নামিরা সেটা দেখতেই অটোমেটিকভাবে পিছনে ঘুরে গেল। কাঁধের ব্যাগ চেপে ধরে হাতের মুঠো শক্ত করে দ্রুত করিডোর ছাড়িয়ে বামের দিকে ছুটতে লাগলো। 1 মিনিটের মধ্যে পুরো স্থান ত্যাগ, বলতে গেলে যেন হাওয়ার মতোই ভ্যানিশ হয়ে গেল। স্যার থমকে দাঁড়ালেন, মনে মনে হেসে ফেললেন সিরিয়াসলি। মেয়েটা 1 সেকেন্ড হাওয়া। মুখ শক্ত করে ধরে রাখলেন, হাসি আটকানোর চেষ্টা চেয়েছিলেন খানিকটা আপ্যায়ন করতে, কিন্তু এই মেয়ে তো ফুরুত। নির্ঝর স্যার মনে মনে বললেন, পালানো ভালো, পালাতে থাকো, দৌড়ানো স্বাস্থ্যের জন্য উপকারী। তারপর থেকে এই 3 দিন ধরে নামিরা নির্ঝর স্যারের চোখ এড়াতে লুকোচুরি খেলছে। দেখা যাক কতদিন টিকে থাকবে তার এই ছোট্ট লুকোচুরি। রাতের শেষ প্রহরে নিস্তব্ধতাকে ছেদ করে বারবার ফোনের কর্কশ শব্দ। সেতুটির চোখ কুঁচকে ওঠে, নিঃশ্বাস থেমে যায়। অর্ধচেতনা আর ঘুমের ঝাপসা নিয়ে সে ফোনটা কানে ধরে বলল, হ্যাঁ বল ম্যাডাম, নম্বর 6 ইজ ওভার।
সেজুতির চোখে ভয় আর বিস্ময়ের ছাপ, কণ্ঠে কণ্ঠস্বরটা খসখসে হয়ে ওঠে। কি বলিস? কিভাবে? জানি না কোন জঙ্গলি জানোয়ার খুলে খেয়েছে, পুরো সাদা হয়ে আছে, প্রচুর ব্লিডিং, একদম ফেসে গেছে, মনে হচ্ছে অ্যাডাল্টয় ব্যবহার করেছে। মালটা অভ্যস্ত ছিল না। ডিজিজ চেক করে বলছে ওভার। কোন ক্যাটাগরির? এ। সেজুতির কাছে ব্যাপারটা যেন কিছুই না। স্বাভাবিকভাবে বলল, বালির বস্তা বানা অথবা নাইট্রিক অ্যাসিড ট্যাঙ্ক। পিকের সঙ্গে কথা বল। পৃথিবী থেকে পুরো পরিচয় মুছে দিবি, যেন চিহ্ন না থাকে। আর যদি এই নিয়ে আমাকে আর একবার ফোন করিস, একেবারে জ্যান্ত গেড়ে রাখবো মাটিতে। ফোন ঝট করে কেটে দিল। নিস্তব্ধতা আরও গভীর হয়ে গেল। সেজুতি মনে মনে বলল, এসব জঙ্গলি ক্লায়েন্ট কোথা থেকে যে আসে, ঝামেলায় না পড়লেই হয়। ততক্ষণে বাম পাশে থাকা লোকটি বিরক্তি কণ্ঠে বলল, ওসব বাদ দে, পিকের বা হাতের ময়লা। বলেই সে কাছে টেনে নিল সেজুতিকে। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।